আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আসলে আমাদের যারা স্টুডেন্ট আছেন, যারা বাংলাদেশের স্টুডেন্ট বলতে অনার্সের অধ্যয়নরত আছেন এবং অথবা রিসেন্টলি তারা পড়াশোনা শেষ করছেন, এই ধরনের যে ম্যান ফোর্স, আমাদের শিক্ষিত ম্যান ফোর্স যেটা আছে, এডুকেটেড ম্যান ফোর্স আছে, আসলে তাদের কেরিয়ার নিয়ে আর কি। তা অধিকাংশ সময় আমরা দেখি আর কি যে তারা ওই পড়াশোনার পেছনেই, যে 4 বছরের কোর্স আছে, দেন তারপরে মাস্টার্স এর 1 বছর, অধিকাংশ সময় তারা পড়াশোনার উপরেই ফোকাস করে, একাডেমিক পড়া, এবং এর সাথে সাথে যে কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, স্কিলের যে এখন যে মার্কেট ডিমান্ড আর কি, ওই ডিমান্ডের উপরে বা তার স্কিলের উপরে তারা ফোকাস দেয় না। এর ক্ষেত্রে কি হয়, পরবর্তীতে যখন সে পাশ করলো, পাশ করার পরে তখন সে চাকরির দিকে ধাবিত হয়, চাকরি পাওয়ার জন্য তার যে আহ, আগ্রহ আছে সেদিকে, এবং সেখানেও একটা ফ্যাক্টর কাজ করে, সে আসলে যে কোন সেক্টরে যেতে চায়। সে কি গভর্নমেন্ট জব করবে, সে কি ব্যাংকে যাবে, সে কি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করবে, সে কি ব্র্যান্ডে কাজ করবে, না হলো সরকারি প্রতিষ্ঠানে কাজ করবে, হোয়াট এভার যেটা আছে, না অথবা বিসিএস দিবে, প্রশাসনে যাবে। এই যে ভ্যারাইটিস যে সেক্টর বাংলাদেশে আছে, সেখানে একজন স্টুডেন্ট কি করে, গ্রাম থেকে বা শহর থেকে, যে যে হোয়াটএভার যেখান থেকে হোক, এসে পড়াশোনা শুরু করে, এবং পড়াশোনা শেষ করার পরে সে ডিটারমাইন করে যে আসলে আমি কোন দিকে যাব। এবং অনেক সময় সে করতেও পারে না, যার কারণে সে কি করে, ওই একই প্রিপারেশনে সে ব্যাংকের অ্যাডমিশন দেয় বা জবের জন্য ট্রাই করে, সে বিসিএস এর জন্য ট্রাই করে, যে গভর্নমেন্ট বা অন্যান্য যে জবগুলো আছে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সে ট্রাই করে। এই ক্ষেত্রে কি হয়, পরবর্তীতে সে যখন 2 বার 5 বার 10 বার এই ট্রাইটা করতে থাকে, একটা পর্যায়ে এসে কি হয়, সে আসলে মনোবল তার ভেঙে পড়ে। ভেঙে পড়ার কারণে কি হয়, সে যেখানেই যায় না কেন সেখান থেকে সে রিজেক্ট হইতে থাকে। যখন 2 বার 4 বার 5 বার 10টা ইন্টারভিউ ফেস করার পরে রিজেক্ট হয়ে যায়, রিজেক্টেড হইতেই থাকে, তখন সে আসলে তার নিজের যে ভুলটা সে আসলে বুঝতে পারে না, তার মনোবলটা একেবারেই জিরো হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি যদি একটা ছোট উদাহরণ আপনাকে দিই, আপনি যদি এই টিক্সটা যদি কাজে লাগান, তাহলে হয়তো আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। যেমন একজন কৃষক, সে তার জমিতে যদি 5 খণ্ড জমি থাকে বা 10 খণ্ড জমি থাকে, সে আসলে কোন খণ্ডে কোন ফসল কোন সময় লাগাবে, সেটার জন্য সে কিন্তু প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে ডিসিশন নেয়। কিছু কিছু ক্ষেত্রে 6 মাস আগে থেকে ডিসিশন নেয় যে এই জমিতে আমি এই ফসল দিব, এই জমিতে এই ফসল দিব, এই জমিতে এই ফসল দিব, এই বীজ দিব, এই সার দিব, এই পানি দিব, হঠাৎ যে কোনো, এবং তার আশেপাশে যারা জমির ল্যান্ডের মালিক থাকে তাদের সাথেও সে আলোচনা করে যে আসলে কোনটা করলে ভালো হবে। তার আলোকে কিন্তু সে তার ফসলটাকে সে ফলাতে পারে, এবং সে ভালো একটা প্রফিট সেখান থেকে আর্ন করে। তা এজ এ ছাত্র স্টুডেন্ট হিসাবে আপনারও উচিত হবে অন্তত ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরেই আপনার অন্তত ডিসিশন নেওয়া যে আসলে আপনি কোন দিকে যেতে চান। আপনি কি বিসিএস দিবেন, তাহলে অনলি ফর বিসিএস এর জন্য আপনি প্রিপারেশন নেবেন। আপনি বই কিনবেন, পড়াশোনা করবেন, দেন কোচিং করবেন, হোয়াট এভার যেটা আছে, বড় ভাই যারা আছে, যারা অন্য সিনিয়র যারা বিসিএস এর আগে দিয়েছে, কিভাবে পরীক্ষা হয়, পরীক্ষার প্যাটার্ন কি, তারপরে কোথায় কিভাবে কোন কাজটা কখন করলে সুবিধা হবে, এই সময় তখন তো দেখবেন যে একটা বিসিএস দিলেন, আপনি প্রিলিতে টিকলেন, দ্বিতীয়টা দিলেন প্রিলি এবং রিটেনে টিকলেন, পরবর্তী দেখলেন আপনার চাকরি হয়ে গেছে। কিন্তু আমরা কি করি, এটা প্রথম থেকে না করার পরে করি হলো পড়াশোনা শেষ করার পরে যে, এবং কথা হচ্ছে কিছু লোক আছে যে আপনি আসলে ডিসিশনই নিতে পারেন না আপনি কোথায় যাবেন। সেই ক্ষেত্রে কি হয়, একটা পর্যায়ে যখন মনোবল ভেঙে যায়, তখন ওই ব্যক্তির ক্ষেত্রে তার বয়সটা আস্তে আস্তে যখন 30-এর দিকে চলে যাচ্ছে, পরিবার পারিবারিক একটা চাপ আছে ইনকাম করার জন্য, এবং জব হচ্ছে না, জব মার্কেট হচ্ছে না, তখন একটা পর্যায়ে এসে সে কিন্তু হতাশায় ভোগে। আপনি কি হতাশায় ভুগতে চান? যদি না ভুগতে চান, এখন থেকে আপনি প্রিপারেশন নেন, ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, থার্ড ইয়ার থেকে, যে আপনি আসলে কি হতে চান, এবং শুধুমাত্র গোল সেট করার পরে ওই গোলের দিকে লক্ষ্য নিয়েই আপনি দৌড়াতে থাকেন, এবং একাডেমিক প্লাস আপনার এক্সট্রা অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেটা। যেমন বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি, তারা ইংলিশে 2 লাইন কথা বলতে পারে না, 5 লাইন লিখতে পারে না,
এই বাংলাদেশের কমন একটা সমস্যা। যারা জাতীয় ইউনিভার্সিটি পড়েন বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা আছেন, অধিকাংশ সময় 5 লাইন যদি বলতে হয়, ভাই 2 মিনিট কথা বলেন, সে বলতে পারে। আপনার এটা আপনার ব্যর্থতা, এটা আপনার অজ্ঞতা, আপনি নিজে জানেন, বাট এটা আপনি সলভ করেন না। আরেকটা বিষয় থাকে যে ফ্রেশাররা আসলে স্যালারি কত হবে, সে কি করে, প্রথমটাই সে স্যালারির উপরে টার্গেট করে। অধিকাংশ সময় সে কি করে যে ভাই আমার 20,000 দিবেন, 30,000 দিবেন, বাট বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আসছে প্রথমেই আপনাকে 30, 40, 50 হাজার টাকা বেতন দিবে না। সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানির একটা পলিসি থাকে, পলিসির উপর ভিত্তি করেই আপনাকে একটি স্যালারি নির্ধারণ করা হয়। সেই ক্ষেত্রে প্রথমে যদি কোথাও রাগ পান, যদি আপনার যে যেটা স্বপ্ন সেই স্বপ্নের কাছাকাছি জব পান, যদি আপনি দেখেন কোম্পানিটা ভালো, আপনি জয়েন করে ফেলেন। আপনি 2 বছর, 3 বছর, 5 বছর ওখান থেকে কাজটা শেখেন, কাজটা দেখেন, কাজটা বোঝেন, এবং আপনার যে যে বিষয়গুলো আছে, যেগুলো আপনি ভিতরে ল্যাকিংস আছে, সেইগুলোকে আপনি ডেভেলপ করতে থাকেন। প্রথম 5 বছর নিজের প্রতি নিজে ইনভেস্ট করেন। আপনি বেকার না থেকে একটা অল্প টাকায় যদি আপনি জবটা শুরু করতে পারেন, 5 বছর পর দেখবেন আপনার যে স্কিলগুলো আপনার গ্যাপ ছিল, এই 5 বছরে যখন আপনি ওভারকাম করে ফেলছেন, তখন কিন্তু আপনার জব মার্কেটটা ওপেন হয়ে যাবে। আপনার জন্য ভালো একটা জব পাওয়া আপনার জন্য সুবিধা হবে এবং হ্যান্ডসাম স্যালারি আপনি নিতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে আপনি আহ এগুলো যদি সুন্দর মতো করে যদি সাজাই না না দিতে পারেন, আপনি যদি ঠিক মতো প্রথম থেকে প্ল্যানিং না করতে পারেন, তাহলে কিন্তু একটা পর্যায়ে এসে আপনি আসলে বাংলাদেশের যে এখন যে জব মার্কেটে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনি কখনোই আপনি নিজেকে আহ, আসলে ভালো একটা জায়গায় নিতে পারবেন না। সেজন্য যারা ফ্রেশার আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে যদি আপনি ফার্স্ট ইয়ার পড়েন, সেকেন্ড ইয়ার পড়েন, শুরু করেন, আসলে আপনি কি হতে চান এবং ওইটা লেগে থাকেন, দেখবেন একটা সময় একটা হবেই এবং এটা পারবেন আপনি, এটা আপনার দ্বারা সম্ভব। বাট এটার জন্য আপনাকে ধৈর্য এবং প্ল্যান এবং সময়কে কাজে লাগাতে হবে। আমরা পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আসবো, তখন আপনাদের সাথে আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।